বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে 8টি পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট বা আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে এই পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগের সরকারের তৈরি বাজেট কাঠামোই মূলত অনুসরণ করছে। আগের সরকারের বাজেট কাঠামো বদলায়নি অন্তর্বর্তী সরকার, তবে অর্থনৈতিক স্বচ্ছতা বাড়াতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে মার্কিন পররাষ্ট্র দপ্তর যেসব পরামর্শ দিয়েছে সেগুলো হলো: বাংলাদেশের শেষ হিসাব প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করা, বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করা, নির্বাহী কার্যালয়ের ব্যয় আলাদাভাবে দেখানো, বাজেটে সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করা, আন্তর্জাতিক মান অনুযায়ী সর্বোচ্চ নিরীক্ষা কর্তৃপক্ষের স্বাধীনতা নিশ্চিত করা, বাজেটের পূর্ণাঙ্গ তথ্য যেন তারা পায় সেই ব্যবস্থা করা, নিরীক্ষা প্রতিবেদন সময়মতো প্রকাশ করা যেখানে প্রস্তাবনা ও বিস্তারিত তথ্য থাকবে, প্রাকৃতিক সম্পদ আহরণ সংক্রান্ত চুক্তির মূল তথ্য প্রকাশ করা এবং সরকারি ক্রয়ের তথ্য প্রকাশ করা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগের সরকার নির্বাহী বাজেট প্রস্তাব ও প্রণীত বাজেট অনলাইনে সাধারণ জনগণের জন্য প্রকাশ করেছে, তবে বছরের শেষ হিসাব প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করেনি। তারা মনে করছে বাজেটের তথ্য সাধারণভাবে নির্ভরযোগ্য হলেও আন্তর্জাতিক মান অনুসারে হয়নি। এছাড়া সরকারের ঋণ বা দেনার পরিমাণ কত তা বাজেটে প্রকাশ করা হতো। বাজেট নথিতে সরকারের পরিকল্পিত ব্যয়, রাজস্ব আয় সহ প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত আয় দেখানো হলেও একাধিক দিক থেকে তথ্য অসম্পূর্ণ ছিল। বিশেষ করে নির্বাহী বিভাগের ব্যয় আলাদা করে দেখানো হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আর্থিক বরাদ্দ ও আয় প্রকাশ করা হলেও রাজস্ব ও ব্যয়ের সম্পূর্ণ হিসাব পাওয়া যায়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, সরকারি নিরীক্ষক সংস্থা অন্তর্বর্তী সরকারের অধীনে পুরো হিসাব যাচাই করতে পারেনি। কিছু সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে, কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর মনে করছে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান অনুযায়ী স্বতন্ত্র নয়। যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে, প্রাকৃতিক সম্পদ উত্তোলনের ক্ষেত্রে সব ধরনের ক্রয় প্রক্রিয়া পুরোপুরি উন্মুক্ত ও স্বচ্ছ করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এ কারণে সাবেক সরকারের অধীনে চলমান সব সরকারি দর কষাকষি বা আলোচনাকে স্থগিত করা হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য সম্বলিত 23 বস্তা নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে থাকা 582টি সম্পদের বাইরেও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় তার বিপুল অবৈধ সম্পত্তি রয়েছে বলে প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থাটি। 20 সেপ্টেম্বর গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী এলাকার একটি বাড়ি থেকে সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠানের এসব নথি উদ্ধার করা হয়। 21 সেপ্টেম্বর দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সাইফুজ্জামানের স্ত্রী রুমকিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের বাড়িতে কাগজপত্রগুলো লুকানো ছিল। অভিযানের আঁচ পেয়ে সেগুলো পাশের একটি দোকানে সরিয়ে ফেলা হয়। এরপর সেই দোকান থেকেই 22 বস্তা নথি উদ্ধার করা হয়। এগুলো তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে। দুদক জানিয়েছে, উদ্ধারকৃত নথিতে বিদেশে নতুন সম্পদ অর্জন, বাড়ির মালিকানা, ভাড়া থেকে আয় এবং রক্ষণাবেক্ষণ খরচের মতো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এছাড়া এসব নথিতে সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে মুদ্রা পাচার অর্থাৎ মানি লন্ডারিং এর সুস্পষ্ট আলামত পাওয়া গেছে। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘরের ঘর তালাবদ্ধ গত 3 দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। সেই আলামত গুলা এখনো মানে বদ্ধ অবস্থায় আছে। আমরা 2-1টা টেস্ট কেসে খুলছিলাম, তো টেস্ট কেসে খুলে দেখলাম যে বিদেশে যে সম্পদগুলো অর্জন করছে, এই সম্পদগুলার মালিকানা, সম্পদগুলার ভাড়া আদায়, সম্পদগুলার যে বিভিন্ন ব্যয়ের তথ্য, এই তথ্যগুলো ওখানে রয়েছে। দেখা যাচ্ছে ইন্ডিয়াতে 3টা সম্পদ, মালয়েশিয়ায় 2টা সম্পদ, থাইল্যান্ডে 4-5টা সম্পদ, এরকম অল্প অল্প করে আছে। আগে যেমন আমরা যুক্তরাজ্যে পেয়েছি 343টা সম্পদ, আমেরিকায় পেয়েছি 10টা সম্পদ, দুবাইতে 228টা সম্পদ। কিন্তু এই দেশগুলোতে অল্প সম্পদ হলেও এগুলোতে সম্পদ রয়েছে। এর আগে গত 17 সেপ্টেম্বর সাইফুজ্জামানের 2 ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ আব্দুল আজিজ ও উৎপল পালকে নগরীর ডবল মোরিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 18 সেপ্টেম্বর আদালত তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী 2014 থেকে 2018 সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং 2019 থেকে 2023 সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত বছরের 5 অগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগ মুহূর্তে তিনি স্ত্রী পরিবার নিয়ে লন্ডনে পাড়ি জমান। 9 সেপ্টেম্বর অ্যাপল তাদের আইফোন 17 সিরিজ লঞ্চ করার ঘোষণা দেওয়ার পর সেটি বাজারে এলো 19 সেপ্টেম্বর। বিশ্বের সব জায়গার মতো নিউ ইয়র্কেও যারা অ্যাপল প্রেমীরা রয়েছেন তারা আইফোনের বিভিন্ন স্টোরে ভিড় জমাচ্ছেন। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি দ্য স্টোর দ্যাট নেভার স্লিপস খ্যাত আইফোন 5th এভিনিউর একটি আইকনিক স্টোরে, যেটির অন্যতম প্রধান বিশেষত্ব হলো এই স্টোরটি 24 ঘন্টাই খোলা থাকে। আমরা কথা বলেছিলাম বেশ কিছু আইফোন প্রেমীদের সাথে, জানার চেষ্টা করেছি তাদের অভিজ্ঞতা। তারা বলছেন এবারের আইফোন 17 সিরিজে তারা অনেকটাই সন্তুষ্ট হলেও আইফোন 17 প্রো এবং 17 প্রো ম্যাক্সের যে ডিজাইনটি রয়েছে সেটিতে তারা সন্তুষ্ট হতে পারেননি। তারা বলছেন অ্যাপেলের পরবর্তী জেনারেশনের আইফোনের ডিজাইনের ক্ষেত্রে আরো অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন। আমরা কথা বলবো বেশ কিছু অ্যাপল প্রেমীদের সাথে যারা আজকে তাদের আইফোনগুলি হাতে পেয়েছেন। So you got the iPhone 17 Pro Max, right? 17 Pro. So they are not available. This is my last phone in the 5th Avenue, and I came at last 15 minutes ago. They told me this was the last phone. I was so surprised and I was so happy. Okay. So I was waiting eagerly for this color, orange, when I saw in the telephone, like when my friend actually told me are you buying the 17 Pro from India? So I said I was so excited. Oh, when it's going to be released, I want to get one. I want to try the camera features. And recently I switched from 16 Pro Max to 17 Pro. So where's the most interesting thing you think that is going to be in 17 Pro Max? 100% not. But Why do you think like how the design should be and what it is? I'm not the person to design this Apple, but as per the customer, so I feel they are not even launching a new kind of features or something. So I feel it's like same old feature, but they are changing a small little bit things. I don't think it much change, but I love to buy Apple. Thank you so much. Thank you. I really appreciate that. Thank you so much. আপনার আইফোন 17 সিরিজ নিয়ে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন? 17 প্রো ম্যাক্স এবং 17 প্রো দুটোই আমার কাছে ওভারহাইপ মনে হয়েছে, তবে আইফোন এয়ারটি লুক ওয়াইজ দেখতে অনেক ভালো লাগতেছে। স্টোরের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? স্টোরটা খুবই সুন্দর ডিজাইন, ওদের প্রত্যেকটা অর্গানাইজড এবং প্রত্যেকটা ডিজাইনে বোঝা যায় যে ওরা মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে ডিজাইন করেছে, এবং ক্যামেরা মোবাইলগুলো খুব সুন্দর করে সাজানো। আমার পছন্দ হয়েছে পুরো স্টোরটা। প্রায় 5 বছর পরে অ্যাপল তার মোবাইলের ডিজাইনটা পরিবর্তন করেছে, আসলে আমার কাছে এটাই ভালো লাগছে। আচ্ছা, কোন ফোনের ডিজাইনটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে 4টি মডেলের মধ্যে? 4টি মডেলের মধ্যে আইফোন এয়ার যেটা 17 এয়ার ওইটাই ভালো লাগছে। আপনি আইফোন কোনটি নিয়েছেন? আইফোন 17 প্রো ম্যাক্স কসমিক অরেঞ্জ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান ও ভারত দুই প্রতিবেশী রাষ্ট্র যাদের পাশাপাশি টিকে থাকতে হবে, তবে শত্রু হয়ে থাকা নাকি সুসম্পর্ক গড়ে তোলা সিদ্ধান্তটি ভারতকেই নিতে হবে। শনিবার 11 সেপ্টেম্বর লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে তিনি এই মন্তব্য করেছেন। শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু সেই শান্তি ন্যায্য হতে হবে। ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত 4টি যুদ্ধ করেছে, ব্যয় হয়েছে বিপুল অর্থ। তিনি প্রশ্ন তোলেন, এই টাকা যদি স্কুল, হাসপাতাল, সড়ক নির্মাণে ব্যয় হতো তবে সাধারণ মানুষের জীবন কত উন্নত হতো। তিনি জোর দিয়ে বলেন, কাশ্মীর সংকটের সমাধান ছাড়া ভারত পাকিস্তান সম্পর্ক এগোতে পারে না। লাখ লাখ কাশ্মীরি রক্ত বৃথা যাবে না, বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল। চলতি বছরের মে মাসে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী বুন ইয়ানুম মারসুস নামে পাল্টা অভিযান শুরু করে। ভারত দাবি করে, কাশ্মীরের পেহেলগামে এপ্রিল মাসে পর্যটকদের উপর যে হামলা হয়েছিল তাতে পাকিস্তানের সংশ্লিষ্টতা ছিল। ওই অভিযোগকে কেন্দ্র করেই দিল্লি হামলা করে।
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে পাকিস্তান বিমান বাহিনী 6টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ছিল ব্যয় সাপেক্ষ ফরাসি রাফাল বিমানও। সীমান্ত সংঘাতে উভয় দেশই প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতির মুখে পড়ে। টানা 87 ঘন্টার সংঘাত আন্তর্জাতিক মহলে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছিল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। লন্ডনের সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক সংকটগুলোর সঙ্গে পাকিস্তানও যুক্ত। বিশেষ করে গাজায় চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, গাজায় এখন পর্যন্ত 64,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তিনি পুনরায় স্পষ্ট করেন, পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায়, তবে আলোচনার শর্ত হবে ন্যায্য ও সম্মান। তিনি বলেন, সম্মান ও ন্যায্যতা এই দুটি নীতি ছাড়া কোনো সংলাপ টেকসই হতে পারে না। সমাবেশে তিনি দেশের অর্থনীতি, সাম্প্রতিক কূটনৈতিক অর্জন এবং বুন ইয়ানুম মারসুস অভিযানের কথাও তুলে ধরেন। যুক্তরাষ্ট্রে H-1B কর্মী বা দক্ষ কর্মী ভিসার উপর বছরে $1 লাখ নতুন ফি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তে মানবিক সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ভারত। এমন সিদ্ধান্তের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে ভারত। 20 সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নয়াদিল্লি আশা করে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিপর্যয় যথাযথভাবে মোকাবিলা করতে পারবে। মার্কিন সরকারের এই নীতির প্রভাব কেমন হতে পারে তা খতিয়ে দেখছে ভারত। এর আগে 19 সেপ্টেম্বর শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে ভিসা সংক্রান্ত নতুন এই নীতিমালা সই করেন। 21 সেপ্টেম্বর রোববার থেকে এটি কার্যকর হবে। মূলত যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো H-1B ভিসার আওতায় বিজ্ঞানী, প্রকৌশলী, কম্পিউটার প্রোগ্রাম সহ বিভিন্ন বিষয়ে দক্ষ বিদেশি কর্মীদের কাজের জন্য দেশে আনতে পারে। এই ভিসা প্রথমে 3 বছরের জন্য দেওয়া হয়, তবে তা 6 বছর পর্যন্ত বৃদ্ধি করা যায়। 2024 সালে H-1B ভিসায় সবচেয়ে বড় সুবিধাভোগী দেশ ছিল ভারত। ওই বছর যুক্তরাষ্ট্রে এই ভিসায় যত অনুমোদন দেওয়া হয়েছে সেটার 71%ই ছিল ভারতের নাগরিক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির আগে দেশটির শীর্ষ বাণিজ্য সংগঠন সফটওয়্যার ও সেবা সংস্থাগুলোর জাতীয় সংস্থা ন্যাসকম বলেছে, H-1B ভিসা ফি কার্যকর করার জন্য 1 দিনের সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি উদ্বেগজনক। সংস্থাটি বলছে, এমন নীতির হঠাৎ প্রয়োগ ভারতীয় নাগরিকদের ক্ষতিগ্রস্ত করবে, পাশাপাশি দেশের প্রযুক্তি সেবা প্রতিষ্ঠানগুলোর চলমান প্রকল্পের ধারাবাহিকতাকে বিঘ্নিত করবে। এদিকে ট্রাম্পের স্বল্পকালীন সহযোগী ও বিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক সহ আরো অনেকে H-1B ভিসাধারী কর্মীদের নিশানা করার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। তাদের মতে, গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতের চাকরির শূন্যস্থান পূরণ করতে যুক্তরাষ্ট্রের যথেষ্ট নিজস্ব দক্ষ জনবল নেই। কিছু বিশ্লেষকের আশঙ্কা, নতুন ফির কারণে অনেক কোম্পানি উচ্চ মূল্যের কিছু কাজ বিদেশে হস্তান্তর করতে বাধ্য হতে পারে। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীনের সঙ্গে প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্র। দেশটিতে ভারতের পর H-1B ভিসাধারী সবচেয়ে বেশি চীনের। বর্তমানে এই ভিসাধারী চীনা নাগরিকের সংখ্যা প্রায় 11.7%, যা ভারতের তুলনায় অনেক কম। মূলত নতুন H-1B নীতি দেশটির অস্থায়ী কর্মী ভিসা ব্যবস্থাকে ঢেলে সাজানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প অনেকগুলো আলোচিত নীতি গ্রহণ করেছেন। এসবের মধ্যে অভিবাসন নীতিমালা কঠোর করা অন্যতম। তার প্রশাসন নথিপত্রবিহীন অভিবাসীদের ব্যাপক হারে ধরপাকড় করছে। দীর্ঘদিন ধরেই ঋণে জর্জরিত ফ্রান্স। অর্থনীতিতে চলছে মন্দাভাব। বন্ড হার ছাড়িয়ে গেছে স্পেন, পর্তুগাল ও গ্রিসকেও। অর্থনৈতিক সংকট সামাল দিতে একের পর এক প্রধানমন্ত্রী পরিবর্তন করছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 20 মাসের ব্যবধানে 4 বার প্রধানমন্ত্রীর চেয়ারে পরিবর্তন এনেছেন তিনি, কিন্তু কিছুতেই স্বস্তি ফিরছে না দেশটির অর্থনীতিতে। উল্টো প্রধানমন্ত্রী নেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ বেড়েছে ফরাসিদের মধ্যে, যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে 18 সেপ্টেম্বর। ম্যাক্রো সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় প্রায় 10 লাখ মানুষ। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় 80,000 পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিলেও এই বিক্ষোভ যে সহসায় থামছে না, সে হুঁশিয়ারিও দেয়া হয়েছে। পরিস্থিতি যখন ক্রমশ উত্তপ্ত হচ্ছে, তখন প্রশ্ন উঠেছে, ম্যাক্রো সরকারের পতন কি অনিবার্য? কি হতে চলেছে দেশটিতে? বিক্ষোভের কারণ মূলত ফরাসি সদ্য সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু।
অর্থনীতি সামাল দিতে গত জুলাই মাসে আসন্ন 2026 সালের প্রস্তাবিত বাজেট কাটছাট করার ঘোষণা দেন তিনি। ঋণের বোঝা জীবন হানিকর হয়ে উঠেছে জানিয়ে 44 বিলিয়ন ইউরো বাজেট কমানোর ঘোষণা দেন বাইরো। বাজেট সমন্বয় করতে পেনশন ফ্রিজ করা ও 2টি সরকারি ছুটি বাতিল করার প্রস্তাব দেন। এতেই ক্ষোভে ফুঁসে ওঠে দেশটির জনগণ। সে আগুনে ঘি ঢালে বিরোধী দল। সংসদে অনাস্থা ভোটে হেরে পদত্যাগ করেন বাইরো। পরবর্তীতে প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নুকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন ম্যাখো। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত আজীবন সুযোগ সুবিধা বাতিল করেন নতুন প্রধানমন্ত্রী। জনমনে আস্থা ফেরাতে সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত থেকেও সরে আসেন তিনি। তবে আস্থা ফেরেনি জনমনে। বাজেট কর্তনের বিরুদ্ধে ট্রেড ইউনিয়নগুলোর প্রতিবাদের ডাকে রাস্তায় নেমে আসে দেশটির কয়েক লাখ শ্রমিক। বিক্ষোভ ও ধর্মঘট হয় রাজধানী প্যারিস সহ লিও, মার্সেই ও লিল সহ বড় বড় শহরে। শিক্ষকরা বিক্ষোভে অংশ নেওয়ায় বন্ধ হয়ে যায় স্কুল, বন্ধ হয়ে যায় কিছু ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি ফার্মেসিও। প্যারিসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের হাতে ধনীদের কর বাড়াও লেখা ব্যানার দেখা গেছে ফিলিস্তিনের পতাকাও। এর মধ্যে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের অভিযোগে মার্সেইতে একটি অস্ত্র কারখানাও অবরোধ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ দমনে দেশ জুড়ে গ্রেপ্তারের শিকার হন 181 জন। বিক্ষোভে অংশ নেওয়াদের দাবি বাজেট কাটছাট পুরোপুরি বাতিল করতে হবে, কাজের নিরাপত্তা, বেতন ও সরকারি সেবা ক্ষতিগ্রস্ত করা যাবে না, ঋণ কমাতে ধনী ও কর্পোরেটদের উপর কর বাড়াতে হবে। কোভিড পরবর্তী সময়ের কর ছাড়ে সরকার যে বিশাল ঘাটতি তৈরি করেছে তার প্রভাব যেন কোনোভাবেই সাধারণ মানুষের উপর না পড়ে। এছাড়া পেনশন সংস্কার প্রস্তাব বাতিলের দাবি করেছে বিক্ষোভকারীরা। অনেক বিক্ষোভকারী আবার ম্যাখো সরকারের পদত্যাগের দাবিও তুলেছেন। বিক্ষোভের ডাক দেওয়া ট্রেড ইউনিয়নগুলো জানিয়েছে বাজেট পরিকল্পনা বাতিল না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না। ট্রেড ইউনিয়নবাদী আলেকজান্দ্রে ডুবোইস বলেন, আমরা সরকারে আরো স্থিতিশীলতা চাই, কিন্তু লেকুর্নু হোক বা অন্য কেউ, আমরা চাই শ্রমিকদের সত্যিকার অর্থে বিবেচনা করা হোক। এদিকে প্রধানমন্ত্রী পরিবর্তন হলেও লেকুর্নুর ওপর আস্থা রাখতে পারছে না বিরোধী দল। সোশ্যালিস্ট পার্টির প্রধান অলিভিয়ে ফোরে বলেন, প্রধানমন্ত্রী এখনো জানেন না তিনি কোন পথে এগোতে চান। কাজেই আবার ভোট হলে আমরা অনাস্থা ভোটে সমর্থন দেব। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী লোকার্নু বাম ও মধ্যপন্থী দলগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছেন, কারণ সেটি না হলে নড়বড়ে হয়ে যাবে তার চেয়ার। সেই সঙ্গে নড়ে যেতে পারে প্রেসিডেন্ট ম্যাখোর গদিও। ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা শুরুটা হয় ম্যাখোর হাত ধরেই। 2024 সালের জুনে সংসদে ক্ষমতার ভারসাম্য আনতে নির্বাচন ডাকেন ম্যাখো, কিন্তু ফল হয় উল্টো। ভোটাররা ম্যাখোর দলের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে ভোটে দেয় বাম ও ডান চরমপন্থীদের। ফলে সংসদে দুর্বল সংখ্যালঘুতে পরিণত হয় ম্যাখোর মধ্যপন্থী সরকার। বিভক্ত হয়ে পড়ে সংসদ সদস্যরাও। সেই পরিস্থিতি এখন এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে সমীক্ষা বলছে ম্যাখোর জনপ্রিয়তা 2017 সালে ক্ষমতায় আসার পর এখন তলানিতে ঠেকেছে। এর মধ্যে বাইরোর পদত্যাগ ম্যাখোর উপর চাপ বাড়িয়েছে। লেকার্নুর কথায় আস্থা রাখতে পারছে না ফরাসিরা, বাড়ছে বিক্ষোভের আকার। অন্যদিকে অর্থনীতি সামাল দিতেও হিমশিম খেতে হচ্ছে তার সরকারকে। এমন পরিস্থিতিতে তিনি যদি জনগণের ভাষা বুঝতে না পারেন, অন্যদিকে সুযোগ কাজে লাগিয়ে ম্যাখোকে যদি চেপে ধরে বিরোধী দল, তাহলে ম্যাখোর টিকে থাকা কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্ব অর্থনীতিতে দীর্ঘদিন ধরে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্রের ডলার। আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা লেনদেন, ঋণ কিংবা তেলের মতো কাঁচামালের বেচাকেনা সব ক্ষেত্রেই ডলারের ব্যবহার সবচেয়ে বেশি। ইউরো, ইয়েন কিংবা চীনা রেনমিনবি এখনো ডলারের আসল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেনি। এমনকি ব্রিক্স জোটও বহুদিন ধরে বিকল্প মুদ্রা তৈরির কথা বললেও তা বাস্তবায়ন হয়নি। ফলে এখনো গ্লোবাল রিজার্ভ কারেন্সি হিসেবে ডলার অদ্বিতীয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব অর্থনৈতিক নীতি এই শক্ত ঘাঁটিকে নড়বড়ে করে তুলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বাজেট ঘাটতির লাগাম ছাড়া বৃদ্ধি, বাণিজ্য যুদ্ধের নামে একের পর এক শুল্ক আরোপ এবং সবচেয়ে বড় বিষয় ফেডারেল রিজার্ভের স্বাধীনতায় হস্তক্ষেপ, এই সবকেই ডলারের ভবিষ্যতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।
অর্থনীতিবিদদের মতে ডলারকে হুমকির মুখে ফেলতে একক কোনো ঘটনা যথেষ্ট নয়, কিন্তু ঋণ সংকট, ভূরাজনৈতিক টানাপোড়েন আর কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে প্রশ্ন একসঙ্গে দেখা দিলে ডলারের প্রভাব কমে যেতে পারে। ফেডারেল রিজার্ভের এবারের বৈঠক তাই নজর কাটছে আন্তর্জাতিক বাজারে। 0.25% সুদের হার কমানোর ঘোষণা আগেই ইঙ্গিত দেওয়া হলেও আশঙ্কা তৈরি হয়েছে ট্রাম্পের রাজনৈতিক চাপেই কি এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সম্প্রতি ফেডের এক গভর্নরকে সরাতে ট্রাম্প ব্যর্থ হলেও হোয়াইট হাউসের অর্থনৈতিক পরিষদের চেয়ারম্যান স্টিফেন মিরানকে ফেডে বসাতে সক্ষম হয়েছেন। আরও বড় বিষয় হলো তিনি হোয়াইট হাউসেই দায়িত্ব পালন চালিয়ে যাবেন। ফলে কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে কিনা এই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এর পাশাপাশি ট্রাম্পের সস্তা ডলার নীতি ও শুল্ক আরোপের কারণে বৈশ্বিক বাণিজ্যে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। অনেক দেশই এখন নিজেদের মধ্যে ডলার বাদ দিয়ে স্থানীয় মুদ্রায় লেনদেন বাড়াচ্ছে। চীন, ব্রাজিল, ইন্দোনেশিয়ার নতুন চুক্তিগুলো এরই প্রমাণ। ব্রিক্সভুক্ত দেশগুলো বিকল্প আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট, যেমন চীনের সিআইপিএস বা রাশিয়ার এসপিএসএফ। এসব উদ্যোগ এখনো ডলারকে সরাতে না পারলেও তার উপর নির্ভরতা কমিয়ে দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা, শুল্কনীতি এবং বহির্বিশ্বে আইন প্রয়োগের চাপ অনেক দেশকেই বিকল্প পথ খুঁজতে বাধ্য করছে। দীর্ঘদিন ধরে সবাই ডলার ব্যবস্থার অংশ হতে চাইতো এবং বাধ্যও ছিল। তবে অনেক দেশ হয়তো এখনো বাধ্য, কিন্তু আর আগের মতো ডলার ব্যবস্থার অংশ হতে চাইছে না। এটি সবচেয়ে বড় পরিবর্তন। বিশ্বজুড়ে এই পরিবর্তনের প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ডলারের প্রতি সবচেয়ে বড় হুমকি কি চীন, রাশিয়া বা ব্রিক্স থেকে আসছে, নাকি তা আসছে হোয়াইট হাউস থেকেই? আগামীর বিশ্ব হবে প্রযুক্তি নির্ভর। সেই প্রযুক্তি নির্ভর বিশ্বের নিয়ন্ত্রণ নিতে এখন থেকেই তোড়জোড় চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গড়ে তুলেছে জোট, যার প্রমাণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবারের যুক্তরাজ্য সফর, যেখানে প্রযুক্তি খাতে মোটা অঙ্কের বিনিয়োগ প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান। মার্কিন প্রযুক্তি নির্মাতাদের নজর কেন যুক্তরাজ্যে? মার্কিন বিনিয়োগী বা কতটা ভূমিকা রাখবে যুক্তরাজ্যের অর্থনীতিতে? সাধারণত রাষ্ট্রপ্রধানদের খুশি করতে নানা উদ্যোগ নেয় আয়োজক দেশ, তবে এবার ট্রাম্পের সফরে দেখা গেছে ভিন্ন চিত্র। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মন্ত্রিসভার সদস্য, ইউরোপের প্রযুক্তি উদ্যোক্তাদের সামনে একটি বিশেষভাবে তৈরি ভিডিও উপস্থাপন করে যুক্তরাষ্ট্র, যার ভয়েস ওভার দিয়েছেন খোদ মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান জেনসন হুয়াং। ভিডিওটিতে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয় ব্রিটিশ বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস। উদ্দেশ্য প্রমোশনাল ভিডিওর মাধ্যমে ব্রিটিশ সরকারকে মার্কিন প্রযুক্তি বিনিয়োগে আকৃষ্ট করা। পরে একে একে লোভনীয় বিনিয়োগ প্রস্তাব উত্থাপন করেন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া, মাইক্রোসফট, গুগল। এ সময় মার্কিন প্রতিনিধি হাওয়ার্ড লুটনিক মঞ্চে ঘোষণা দেন, আমাদের নীতি আমেরিকা ফার্স্ট হলেও আমেরিকায় একমাত্র নয়, আমরা আপনাদেরও জয় দেখতে চাই। যুক্তরাজ্যে 11 বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম এআই চিপ প্রস্তুতকারক এনভিডিয়া। মাইক্রোসফটের প্রস্তাব আরো বড়, $30 বিলিয়ন বা 22 বিলিয়ন পাউন্ড, যা কেবল প্রযুক্তি খাতি নয়, আগামী 4 বছর যুক্তরাজ্যের বাজেট নির্ধারণ ও যুক্তরাজ্য জুড়ে চলমান কার্যক্রমেও গতি আনবে। কেননা এর মধ্যে 15 বিলিয়ন ব্যয় ধরা হয়েছে সরঞ্জাম, জমি ও ভবন ও এআই ও ক্লাউড পরিষেবায়। 5 বিলিয়ন পাউন্ড বিনিয়োগের কথা বলা হয়েছে গুগলে, বাকিটা গবেষণা, বিক্রয় ও পণ্য উন্নয়নের মতো দৈনন্দিন কাজে, যা কিনা যুক্তরাজ্য সরকারের একটি বড় সফলতা। কারণ এই বিনিয়োগ দীর্ঘমেয়াদে ব্রিটিশ অর্থনীতি ও জীবনমানে পরিবর্তন আনবে। এনভিডিয়ার প্রধান হুয়াং বলেন, ব্রিটেন নিজেদের সক্ষমতা সম্পর্কে খুব কম আত্মবিশ্বাসী। আপনারা নিজেরাই বুঝতে পারছেন না আপনাদের গুরুত্ব। তবে আমি আজ ঘোষণা করছি, যুক্তরাজ্য হবে একটি এআই সুপার পাওয়ার। যুক্তরাজ্যের প্রযুক্তি খাতে যখন বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র, তখন প্রশ্ন উঠেছে, ব্রিটেন কেন নিজে বড় প্রযুক্তি কোম্পানি গড়ে তুলতে পারছে না? একটা সময় ডিপ মাইন্ড ছিল প্রযুক্তি খাতে ব্রিটিশ উদ্ভাবনের এক বড় মাইল ফলক, কিন্তু সেটা নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে পারেনি প্রতিষ্ঠানটি। 2014 সালে মাত্র 400 মিলিয়ন পাউন্ডে ব্রিটিশ প্রযুক্তি ডিপ মাইন্ড কিনে নেয় গুগল, যা কাজে লাগিয়ে পরবর্তীতে এআই প্রতিযোগিতায় ব্যাপক সাফল্য অর্জন করে গুগল।
এছাড়া একসময়ের ব্রিটিশ চিপ ডিজাইন কোম্পানি আর্ম হোল্ডিংস এখন বিদেশি মালিকানায়, যার প্রযুক্তি ব্যবহৃত হয় প্রায় সব স্মার্টফোনে, যা কিনতে না পারায় আজও আক্ষেপ করেন এনভিডিয়ার প্রধান জেনসন হুয়াং। ব্রিটিশ প্রযুক্তি উদ্ভাবনের এমন বিক্রি হয়ে যাওয়া নিয়ে হতাশ ফেসবুকের সিনিয়র নির্বাহী ও ব্রিটেনের সাবেক উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ। তার ভাষ্য, আমরা সব প্রযুক্তি আমদানি করি আর আমাদের প্রতিভাবান মানুষ ও উদ্ভাবন রপ্তানি করি। মার্কিন এই বিনিয়োগে বিশ্বের বাকি বিনিয়োগকারীদের কাছে বার্তা, ইউরোপ অন্য যে কোনো স্থানের চেয়ে বিনিয়োগের নিরাপদ স্থান যুক্তরাজ্য। সেই সঙ্গে ইঙ্গিত দেয় টেক ল্যাবরেটরি হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে ব্রিটেন। তাছাড়া ট্রাম্পের এই সফর চীনের জন্য একটি বার্তা যে বেজিং এর সঙ্গে দীর্ঘমেয়াদী প্রযুক্তি প্রতিযোগিতায় যৌথভাবে লড়বে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জানিয়ে হুয়াং এর ভাষ্য, এটি কোনো ফলশূন্য খেলা নয়। ট্রাম্প জিততে চান, শি জিনপিংও জিততে চান, আর এখানেই উভয়ের জেতা সম্ভব। তবে এরপরও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। মার্কিন বিনিয়োগ ব্রিটিশ অর্থনীতি শক্তিশালী করলেও তাৎক্ষণিকভাবে এটি দেশের বাজেট ঘাটতি মেটানো কিংবা জনসাধারণের আর্থিক কষ্ট লাঘবে তেমন কোনো ভূমিকা রাখবে না। তাছাড়া টেক ভিত্তিক উন্নয়ন অনেক সময় সমাজের বড় অংশকে সাহায্য করার বদলে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কারণ এআই প্রযুক্তির বিস্তারের কারণে প্রতিনিয়তই চাকরি হারাচ্ছেন অনেকে, বিশেষ করে কেরানি ও জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট এবং সৃজনশীল খাতে চাকরি কমছে। এর বাইরে যেটা সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ তা হলো যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়বে ব্রিটেন, যা যুক্তরাজ্যের প্রযুক্তি জ্ঞান ও উদ্ভাবনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।